So, you all know that this is our ninth free live class as নবমতম ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। কিভাবে আপনারা ইংলিশে একটা সার্টেইন টপিকের উপর স্পিকিং করতে পারেন বা প্রেজেন্টেশন দিতে পারেন। যারা মনে করেন আমি ইংলিশ স্পিকিং এ দুর্বল, আমি আইএলটিএস স্পিকিং যে কিউ কার্ড টপিক গুলো আছে এর উপর আমি কথা বলতে পারি না, বা সার্টেন একটা টপিকের উপর কোশ্চেনের এগেইনস্টে আমি কারেক্ট টেন্স মেনটেন করে অ্যান্সার প্রেজেন্ট করতে পারি না, তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কিভাবে আপনি যে কোনো টপিকের উপর প্র্যাকটিক্যালি ইংলিশ স্পিকিং করতে পারেন, আমি সেটা সম্পূর্ণভাবে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাবো আজকের এই ক্লাসে। আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু বলতে পারি স্পিকিং এর দুর্বলতা আপনার কেটে যাবে। স্পিকিং প্র্যাকটিসের প্র্যাকটিক্যাল ওয়েটা কি এটা আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ক্লাস থেকে। এছাড়া আমি আপনাদের কিছু বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করাবো বিভিন্ন থিমের উপর, যেখান থেকে আপনাদের টেন্স বা মরাল বা সেমি মরাল বা প্যাসিভের ডেভেলপমেন্টটা আসবে। যারা মনে করেন যে আমি মোটামুটি টেন্সের স্ট্রাকচার পারি বা গ্রামার বুঝি, কিন্তু আমি ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারি না, আমি স্পিকিং করতে পারি না, একটা কথা বাংলায় ভাবলে আমি কনফিউশনে পড়ে যাই যে এটা কোন টেন্সের ভিতর যাবে, আমি কারেক্ট ওয়েতে সেটাকে ট্রান্সলেট করতে পারি না ইংলিশে, যারা এই প্রবলেম গুলো ফেস করেন তাদেরকে তাদের জন্য আমার এই ইসের ক্লাসগুলো থাকবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইভ বা রিয়েল লাইফ কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস ক্লাস আছে, আমি এগুলো দেখাবো আপনাদেরকে। দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট। সো আজকের এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ। প্রত্যেকে লাস্ট পর্যন্ত থাকবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। তো সবার শুরুতে যেখানে আমি আসবো, দেখেন, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, এটা একটু আপনাদেরকে জানতে হবে। সেটা কি? আমরা আপনি যে কোনো টপিকের উপর স্পিকিং করতে যান বা প্রেজেন্টেশন দিতে যান না কেন, সবার আগে আপনাকে কিন্তু খুব ভালো একটা ইন্ট্রোডাকশন বা গ্রিটিংস যেটাকে বলা হয় এটা প্রেজেন্ট করতে হয়। আপনার ইন্ট্রোডাক্টরি পার্টটা যদি ভালো না হয়, আপনি আপনার প্রেজেন্টেশনের বডি পার্টে যত ভালো প্রেজেন্টেশন দেন না কেন, আপনার শুরুতেই যদি ভুল হয়ে যায়, আপনার এক্সামিনার বা যে স্পিকার যিনি থাকবেন তিনি কিন্তু আর আপনার কথাগুলো শুনতে চাইবেন না। ইভেন আপনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার অফিসে ভাইবা দেন বা প্রেজেন্টেশন দেন, শুরুতেই যদি আপনি একটা ভুল করে ফেলেন, বলেন তো আপনার অপোজিটে যিনি থাকবেন, আপনার ইনস্ট্রাক্টর হোক, আপনার স্পিকিং টেস্ট নেওয়ার জন্য যিনি থাকবেন, তার কি আর শোনার ইচ্ছা থাকবে? থাকবে না। তো আমরা এই যে শুরুর যে গ্রিটিংসটা আমরা কিভাবে দিতে পারি, এখানে তিনটা স্টার্টিং সিস্টেম আছে। যে কোনো প্রেজেন্টেশন শুরু করার জন্য এই তিনটা ইন্ট্রোডাকশনের যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই তিনটা আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করব। কেন অ্যানালাইসিস করব? এই জায়গাটাতে অনেকেই গ্রামাটিক্যাল মিস্টেক গুলো করে থাকে। তো দেখেন, স্টার্টিং সিস্টেম ওয়ান বলছে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ দিয়ে এখানে আপনার নাম। তো দেখেন, এই যে গুড আফটারনুন, এর ফার্স্টে আপনি একটা সালাম দিবেন যে আসসালামু আলাইকুম। দেন এই যে গুড আফটারনুন কখন বলতে হয় এইটাও আমরা অনেকে বুঝি না বা জানি না। মনে রাখবেন, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে কোনো মিটিং, যে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে, শুরু করতে গেলে, কারোর সাথে মত বিনিময় করতে গেলে, গ্রিটিংস করতে গেলে গুড মর্নিং বলতে হয়, সকাল 6টা থেকে দুপুর 12টা। এইবার যে মেইন পার্ট সেটা হচ্ছে দুপুর 12টার পর থেকে, মনে করেন আপনি দুপুর 1টায় একটা কলেজে ভাইবা দিচ্ছেন, আপনার ইউনিভার্সিটিতে, বা আপনি যে কোনো একটা জবের জন্য ভাইবা দিতে গেলেন, ভাইবা বোর্ডে ঢুকে সালাম দিয়ে আপনি বললেন যে গুড নুন স্যার। গুড নুন দুপুর 1টা বা 2টা বা 3টার দিকে। তো নুন মানে দুপুর, দেখেন এন ডাবল ও এন, নুন মানে দুপুর। বাট গুড নুন বলে কোনো কিছু হয় না, এটা কোনো ফ্রেজ না, বা এটা কোনো গ্রিটিংস সূচক কোনো শব্দ না, কোনো সেন্টেন্স না। অর্থাৎ নুন মানে দুপুর, বাট গুড নুন বলে কিছু হয় না। তার মানে গুড মর্নিং এর পর দুপুর 12টার পর থেকে গোধূলি লগ্ন পর্যন্ত, বা যেটাকে বলা হয় সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলতে হবে। তার মানে আপনি যদি দুপুর 1টা, 2টা বা 3টায় কোনো প্রেজেন্টেশন দেন, কারোর সাথে আপনি কথা বলেন, এই ধরনের গ্রিটিংস আপনি ব্যবহার করেন, গুড নুন বলবেন না, গুড আফটারনুন বলবেন। এরপর সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত আপনারা গুড ইভিনিং বলবেন। যেমন আমি আমার এই অনলাইনে, আমার অনলাইন বেসের ক্লাসগুলো, বেশিরভাগ ক্লাস আমি নিয়ে থাকি রাতে। তো আমি যখন স্টুডেন্টদের প্রেজেন্টেশন নেই, যেমন একটু আগেও কিন্তু আমি স্পিকিং টেস্ট করাচ্ছিলাম আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে। এই যে দেখেন, আজকের টপিক ছিল ফরেন কান্ট্রি, এখনো বের করা আছে, কান্ট্রি ইউড লাইক টু ভিজিট। এই টপিকের উপর তারা অনেকেই স্পিকিং করেছে, প্রেজেন্টেশন দিয়েছে, সেখানে তাদের যে ভুল হয়েছে সেগুলো আমি ধরিয়ে দিয়েছি। আমার পেইড ব্যাচের কথা বলছি, এই আপনাদের ক্লাস নেওয়ার আগে 9টা থেকে শুরু করছি। তো এই জায়গাগুলোতে কি হয়,
অনেকে প্রেজেন্টেশন শুরু করতে গেলে একদম স্পিকিং এর শুরুতে কি বলে জানেন, যে গুড নাইট স্যার, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক। সো এই যে গুড নাইট, এই গুড নাইট বলে কিন্তু কোনো কিছু হয় না। এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। কি বললাম বলেন তো? নাইট ঠিক আছে, গুড নাইট এটাও ঠিক আছে, কিন্তু গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। গুড নাইট একটা বিদায়ের ভাষা, গুড নাইট দিয়ে যে কোনো কিছু শেষ করতে হয়। রাতে আপনি কারোর সাথে কথা বলছেন, চ্যাট করছেন, তারপর গুড নাইট বলে আপনি বিদায় দেন না। গুড নাইট দিয়ে দেখবেন কেউ কিছু শুরু করে না, শুরু করে না। তো এই জন্য যখন আপনি রাতের বেলায় রাত 9টা 10টা 11টায় আপনি কোনো প্রেজেন্টেশন দিবেন, কোনো একটা মিটিং এ বসবেন, কারোর সাথে মত বিনিময় করবেন, এই ধরনের গ্রিটিংস সূচক ওয়ার্ড গুলো যদি আপনি বলেন, গুড ইভিনিং বলে শুরু করবেন, নট গুড নাইট। তাহলে আমরা কি কি বলবো? বাদ দিব কি? গুড নুন এবং গুড নাইট। গুড নাইট দিয়ে শেষ করা যায়, নট শুরু করা যায় না। আর গুড নুন মোটে বলাই যাবে না, এটা মনে রাখবেন। নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড ঠিক আছে, বাট গুড নুন হয় না। তাহলে গ্রিটিংস এর জন্য গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং, দুপুর 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং। আপনারা কি এই এতটুকু বুঝতে পারছেন? এই যতটুকু বললাম, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, শোনা Yes, যাচ্ছে আমার sir. কথাগুলো? Yes, ওকে, yes, yes, sir. ওকে। সো এরপর দেখেন, পরবর্তী পার্টটুকু একটু বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন, এই যে হাউ আর ইউ, আমরা এরকম বলি। এবার এই যে দিস ইজ, মনে করেন আমি এখানে বললাম দিস ইজ মিস্টার আসিফ, এখানে বললাম যে আমার নাম মিস্টার আসিফ, এই কথাটা আমি বললাম। এই দিস ইজ কখন ব্যবহার করে জানেন? দিস ইজ এর পরিবর্তে আমরা কি বলতে পারি? মাই নেম ইজ। দিস ইজ এর পরিবর্তে আমরা কি বলতে পারি? আই অ্যাম। আই অ্যাম আফিস, আসিফ। আই অ্যাম, অথবা মাই নেম ইজ আফিস, কি বললাম? আসিফ। অথবা দিস ইজ মিস্টার আসিফ। এখন দিস ইজটা কখন ব্যবহার করে জানেন? এটা তখন ব্যবহার হয় যখন আপনি কারোর সামনে কথা বলছেন, স্পিকিং করছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, বাট আপনার অপোজিট পার্সনটা আপনাকে ঠিকভাবে দেখতে পারছে না। মনে করেন অনেক বড় কোনো অডিটোরিয়ামে বা মাঠে, হল রুমে আপনি কথা বলছেন, যেখানে একদম সবাই আপনাকে দেখতে পারছে না। হয়তো কিছু মানুষ দেখতে পারছে, কিছু মানুষ দেখতে পারছে না, এরকম পজিশনে বলা যায়। বা ফোন কলে যখন কথা বলা হয়, বলে না যে হ্যালো, হু আর ইউ, তো বলে যে দিস ইজ মিস্টার অমুক, দিস ইজ মিস্টার তমুক। অর্থাৎ আই অ্যাম বা মাই নেম ইজ না বলে এই জায়গাগুলোতে দিস ইজ বলে, যখন আপনার অপোজিট পার্সনটা আপনাকে দেখতে পায় না। মনে করেন যখন ওয়াজ মাহফিলে বড় কোনো বক্তা আসে, ফর এক্সাম্পল আহ মিজানুর রহমান আজহারি যদি একটা ওয়াজ মাহফিল করে, লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার লোক হয়, এখন সবাই কি তাকে সরাসরি দেখতে পায়? অনেক বড় বড় পর্দায় দেখা যায় ইয়ে করা থাকে। কিন্তু এই জায়গাগুলোতে এরকম বড় কোনো জায়গায় আপনি কথা বলছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, সবাই আপনাকে ঠিকভাবে দেখতে পারছে না, এরকম জায়গাগুলোতে দিস ইজ বলা হয়। এছাড়া আপনি এর পরিবর্তে মাই নেম ইজ বা আই অ্যাম এটা ব্যবহার করতে পারেন। এরপর দেখেন বলছে ফার্স্ট, দেখছেন তাহলে প্রতিটা সেন্টেন্সে কিন্তু অ্যানালাইসিস এর অনেক কিছু আছে। বলছে ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর। এই জায়গাগুলোতে সবাই ভুল করে কোথায় জানেন? এই দেখেন, আই ওয়ান্ট টু থ্যাংক বলে, আই ওয়ান্ট টু সে সামথিং বলে, আই ওয়ান্ট টু সে সামথিং অন দিস টপিক, আই ওয়ান্ট টু থ্যাংক। ওয়ান্ট মানে চাওয়া, বাট এইটা একটা ইনফর্মাল ওয়ার্ড। আবারও বলছি, ব্যক্তি মানে আপনার অপোজিট পার্সনটা বা আপনার কাছে যে আসছে, সে অনুমতি না দিলেও একটা কাজ করা, জোর করে চাওয়া, এরকম বোঝায়। উড লাইক টু মানে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, এটা একটা পলাইটনেস ক্রিয়েট করে। সো এটা একটা সেমি মডাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। আই উড লাইক টু তার মানে আমি চাই কি? থ্যাংক, অর্থাৎ ধন্যবাদ দিতে চাই। এই যে থ্যাংক না, অনেকে এই থ্যাংকের সাথে একটা এস যুক্ত করে, এইটা করলে পর অনেক বড় ভুল হয়ে যাবে। অর্থাৎ উড লাইক টুর জায়গায় যদি আপনি অন দেন, সেটা ভালো শোনাবে না। আর এই থ্যাংকের জায়গায় অনেকে থ্যাঙ্কস বলে, এটা কিন্তু হবে না, কারণ এই থ্যাংক শব্দটা এখানে ভার্ব, ধন্যবাদ জানানো। আমি ধন্যবাদ টু প্লাস বি অন, ধন্যবাদ জানাতে চাই, একটা ইনফিনিটিভের কাজ করে, বেয়ার ইনফিনিটিভ। তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন কারোর সামনে, আপনার অডিয়েন্সের সামনে, আপনার টিচারের সামনে, যখন কোনো ভাইবা ফেস করবেন, এইভাবে যখন একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আপনি দিবেন, তখন আপনাকে এই ধরনের গ্রামেটিক্যাল জায়গাগুলোতে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে ওয়ার্ড গুলোকে। সো ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার, ব্রাদার। এবার ফর গিভিং মি such chance to say a few words about the selected topic in front of you। এই যে ফর গিভিং, মনে রাখবেন প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর
টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে তার সঙ্গে আইএনজি হয়। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে তার সাথে আইএনজি হয়। সো ফর এরপর অনেকে গিভ বলে ফেলে, না, গিভিং হবে। ফর গিভিং মি such chance to say a few words about the selected topic in front of you, আপনাদের সামনে। টুডেজ টপিক ইজ, এরপর আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারলেন। তাহলে এইখানে স্টার্টিং ওয়ান আপনারা দেখলেন এইভাবে একটা গ্রিটিংস দেওয়া যায়। স্টার্টিং সিস্টেম টু, আপনি এভাবেও একটা প্রেজেন্টেশন শুরু করতে পারেন। ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। অর্থাৎ আশা করি আপনারা সম্পূর্ণরূপে ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে। আই অ্যাম, এখানে আপনার নামটা মেনশন করলেন। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আমি আপনাদের সাথে থাকতে পেরে আনন্দিত। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেজ টপিক, আমি এখন আজকের টপিকের উপর কথা বলা শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেজ টপিক, দ্য টপিকস নেম ইজ, এখানে আপনার টপিকের নাম আপনি মেনশন করলেন। সো এটা স্টার্টিং সিস্টেম টু। দেন স্টার্টিং সিস্টেম থ্রি, ইন দ্য ভেরি বিগনিং, অর্থাৎ শুরুতে, মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। দেখেন এটার মানে কি, শুরুতে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। মাই হার্ট ইজ থ্যাঙ্কস, দেখেন এইখানে থ্যাঙ্কের সাথে একটা এস আছে, কারণ এই থ্যাঙ্কসটা কোনো ভার্ব না, এটা একটা নাউন। আমার হার্ট ইজ থ্যাঙ্কস, জাস্ট এটা একটা ভার্ব। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ টু দ্য অনারেবল মডারেটর, হ্যাঁ, ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। আমাকে বুঝতে হবে এই যে থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ জানানো, এটা কখন নাউন হিসাবে বসছে, কখন ভার্ব হিসাবে বসছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন যে জানে না, যে বোঝে না, যে করতে পারে না, সে কখনোই কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলতে বা লিখতে পারবে না। যদি কেউ পারেন, আমার ফ্রি রেকর্ডেড ক্লাস থেকে সেকেন্ড ফ্রি রেকর্ডেড ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন কিভাবে প্র্যাকটিক্যালি করা যায় আর সেটা কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আবার পাঠিয়ে দিব, ফরওয়ার্ড করে দিব, সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস ওইটা দেওয়া আছে, সেটা বুঝতে হবে। হ্যাঁ, এবার বলছে দেখেন, হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ, এখানে আপনার নাম মেনশন করলেন। এইবার দেখেন একটা বাক্য দেওয়া আছে, এইটা যারা ব্যবহার করতে পারে তাদের প্রেজেন্টেশন গুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। বলছে, অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক। এটার মানে কি, এটা কোন টেন্স জানেন? হ্যাভ ডিসক্রাইব, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কি বলছি, ইতিমধ্যে প্রায় সব স্পিকার এই টপিকের উপর কথা বলে ফেলেছে। নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দ্য টপিক ডিয়ার ফ্রেন্ডস। এই জায়গাটা মূলত কি জানেন, মনে করেন আপনি একটা বিষয়ের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। এখন আপনি যে প্রেজেন্টেশন দিবেন, আপনি যে টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, আপনার কিছু কলিগস বা কিছু ক্লাসমেটস ওই সেম টপিকের উপর অলরেডি কথা বলে ফেলছে, প্রেজেন্টেশন দিয়ে ফেলছে। এখন আপনার পার্ট আসছে, আপনি এখন প্রেজেন্টেশন দিতে যাবেন। তার আগে অনেকে ওই সেম বিষয় নিয়ে অনেক কথা বলেছে। তো তখন আপনি সেই সিচুয়েশনে এইরকম যদি একটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন, আপনার প্রেজেন্টেশন গুলো কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে, অনেক বেশি স্ট্যান্ডার্ড মনে হবে। কি বলতে পারেন, almost all the speakers have already described the selected topic. Almost all the speakers have already described the selected topic. So এইভাবে আপনি এই যে তিনটা স্টার্টিং সিস্টেম আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, করে এইভাবে দিলে কি হবে জানেন, আপনি যদি একটা টপ বা দুইটা স্টার্টিং সিস্টেম ভালোভাবে মেমোরাইজ করতে পারেন এবং আপনি আপনার যে কোনো প্রেজেন্টেশন স্পিকিং শুরু করার আগে এটা ব্যবহার করতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা অনেক বেশি উন্নত মানের হবে। আপনি বিশ্বাস করেন অনেক ভালো হবে। এটা করার চেষ্টা করবেন, র্যান্ডমলি কথা না বলে প্রফেশনাল বা ফর্মাল ওয়েতে বলার চেষ্টা করবেন। দেন ফিনিশিং সিস্টেম, এখানে দুইটা ফিনিশিং সিস্টেম দেওয়া আছে। ফিনিশিং সিস্টেম ওয়ান, একটা প্রেজেন্টেশন কমপ্লিট করার পর লাস্টে আপনি এটা বলতে পারেন, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। PATIENCE, পেশেন্স, মানে আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, ধৈর্য। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ, আশা করি এই কনভারসেশনটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। আরেকটা কথা বলি, আমি দেখেছি আজকে অনেকেই আমার লেখা যে বইটা স্পিক ইংলিশ, এই বইটা
অর্ডার করেছেন অনলাইনে, অনেকে হাতে পেয়েছেন। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এই যা যা পড়াচ্ছি, আপনারা যা যা দেখছেন, এগুলো সবই আমার বইয়ের। দেখবেন 36, যাদের কাছে বই আছে, 36 নাম্বার চ্যাপ্টারে এই টপিকটা দেওয়া আছে। ঠিক আছে, স্পিকিং এর টপিকটা এবং কিভাবে আপনি শুরু করবেন বা শেষ করবেন, বইতে আরো সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ওয়েতে লেখা আছে। এগুলো আপনি কোথাও পাবেন না ওইভাবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন। স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। সো এইভাবে আপনারা একটা প্রেজেন্টেশন শেষ করতে পারেন। ফিনিশিং সিস্টেম 2, এটা খুবই সিম্পল। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সো এইভাবে আপনারা একটা প্রেজেন্টেশন কি করতে পারেন, শুরু করতে পারেন, শেষ করতে পারেন। নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, একটু চর্চা করেন, ইট উইল বি বেটার ফর ইউ। ওকে, সো নেক্সট, এখানে একটা প্রেজেন্টেশন টপিক দেওয়া আছে, এটা আমি দেখাবো না। আপনারা পারলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন, অথবা আমি আপনাদেরকে পরবর্তীতে পাঠিয়ে দিব। এটা কি, প্রেজেন্টেশন 1। আমাদের শুরুর প্রেজেন্টেশনটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। দেখেন, আপনি যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে যান, যে কোনো অফিসে, অথবা আপনার ইউনিভার্সিটিতে, আপনার কলেজে, বা যে কোনো একটা মানুষের সাথে আপনি ইংলিশে কথা বলতে চান, আপনি আইএলটিএস স্পিকিং টেস্ট দিতে চান, সবার আগে বলবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। যে কোনো টিচার, যে কোনো এক্সামিনার আপনাকে এই কোশ্চেনটা সবার আগে করবে, করবে না? কি বলেন তো, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। এখন আমরা অনেকে আমাদের এই সেলফ ইন্ট্রোডাকশন অনেক ভুল করি। ফর এক্সাম্পল, আমরা যখন বলি যে তুমি কোন জায়গা থেকে এসেছো, অনেকে কেউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, আই হ্যাভ কাম ফ্রম সিলেট, আই হ্যাভ কাম ফ্রম চিটাগাং, এরকম বলে। বা আই অ্যাম ফ্রম চিটাগাং, আই হ্যাভ বিন ফ্রম, এই ধরনের বিভিন্ন ফাংশন তারা বলে। অর্থাৎ তারা জানে না যে অ্যাকচুয়াল গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কিভাবে কারেক্ট করা যায়, অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল কারেকশনটা কেমন হতে পারে। সো এইখানে সেলফ ইন্ট্রোডাকশনের উপর, একজনের ইনফরমেশনের উপর একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এটা ডিটেলসে দেওয়া আছে, ব্রিফলি না, ইন ডিটেলসে। এইটা যদি আপনারা একটু দেখেন, দেখে আপনাদের ইনফরমেশন গুলোকে যদি এখানে আপনি ইউজ করেন, এবং এইটাকে মেনটেন করে যদি আপনারা একটা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করে রাখতে পারেন, তাহলে কি হবে, আপনি যখন কারোর সামনে কথা বলবেন, স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি বা চান্স থাকবে না। এটা খুবই কম থাকবে। আমি আবারও বলছি, সেলফ ইন্ট্রোডাকশন আমরা অনেকে দিতে যাই, বিভিন্ন জায়গায় দিতে গেলে আমাদের অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়। যেমন আমি যদি বলি, আপনি আপনার আমি আপনার এক্সামিনার, আমি কোশ্চেন করলাম, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, প্লিজ ডিসক্রাইব অ্যাবাউট দ্যাট। আপনি বলতে গেলে অনেকে ভুল করে। আমি যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ি, আমি এরকম বলি যে আই এম স্টাডিং অনার্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এই যে কথাটা আমি বললাম যে আই এম স্টাডিং অনার্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এখানে আমার প্রেপোজিশনের সঠিক ব্যবহার নেই, ওয়ার্ড গুলো খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে। আমরা অনেকেই এইভাবে কথা বলে থাকি বা প্রেজেন্টেশন দেই। তো এই জায়গাগুলো থেকে ওভারকাম করার জন্য এই যে স্যাম্পল প্রেজেন্টেশন, এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই গ্রামাটিক্যাল মিস্টেকটা থাকবে না। এখানে বলছে দেখেন, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট, হ্যাঁ, অথবা যে কমপ্লিট করেছে, আই হ্যাভ কমপ্লিটেড, হ্যাঁ, ইন ইংলিশ। যে কোনো সাবজেক্টের নামের আগে ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। আর যে ইউনিভার্সিটি থেকে আপনি কমপ্লিট করেছেন, সেখানে আপনি ফ্রম এর ব্যবহার করতে পারেন, যে ফ্রম ইউনিভার্সিটি, ফ্রম সিটি ইউনিভার্সিটি, ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। তো এইভাবে অনেক ফাংশন এখানে দেওয়া আছে। তো এটা আমি পাঠিয়ে দিব, আপনি একটু দেখবেন। এরপর 3টা প্রেজেন্টেশন আছে। একটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে পাস্ট অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফিউচার অ্যাক্টিভিটিস। এখানে এক্সারসাইজ দেওয়া আছে, আপনি প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন। এইটার উপর আমি আপনাদের প্রেজেন্টেশন নিয়েছি 3rd ক্লাসে, আমি দেখিয়েছিলাম কিভাবে কথা বলবেন। তো আমি ওগুলো দেখাবো না। অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন, ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস, এগুলো না করে আমি একটা প্র্যাকটিক্যাল আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিকে আসবো, যেটা আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। এবং আপনারা এই টপিকটা একটু ভালোভাবে দেখেন। আমি এতটুকু বলতে পারি, আজকের এই টপিকটা যদি ভালোভাবে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, যারা ইংলিশ স্পিকিং এ দুর্বল, শুধু একটু সময় দেন আমাকে, আপনার স্পিকিং সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, বাসে ইংলিশ বলতে হয়, এইভাবে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, এবং সেখান থেকে আপনাকে অ্যান্সার ক্রিয়েট করতে হবে। কেন করতে হবে আমি একটু ডিটেলসে বলি, আমাকে কয়টা কথা বলতে দেন। দেখেন, আপনারা অনেকেই ক্লাস করেন, বিভিন্ন টিচারের কাছে ক্লাস করেন, কিন্তু সঠিক ওয়েটা না জানলে হবে না। মনে করেন আপনি টেন্স জানেন, মোটামুটি গ্রামার বোঝেন, ছোটখাটো সেন্টেন্স ইংলিশে লিখতে পারেন,
বাট বলতে গেলে আপনার সমস্যাটা তৈরি হয়। এর জন্য আপনার প্রধান প্রধান যে প্রবলেমটা আপনি কি মনে করেন, যে আমি স্পিকিং করার প্রচুর মানে প্রপার যে অপরচুনিটি, যে সুযোগ, সেটা আমি পাই না। স্পিকিং এর এনভায়রনমেন্ট আমার কাছে নেই। আমি কার সাথে কনভারসেশন করব, কার সাথে কথা বলবো? আমরা যদি রেগুলার স্পিকিং প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়। এখন এই প্র্যাকটিসের জন্য কি করি? মনে করেন আমি হোয়াটসঅ্যাপে বললাম বা ফেসবুকে বললাম যে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিসের জন্য একটা গ্রুপ করা হয়েছে, আপনারা জয়েন করুন। আপনি জয়েন করলেন, একটা কনভারসেশন গ্রুপে চ্যাটিং এর মাধ্যমে কতটুকু স্পিকিং ডেভেলপ করা যায়? একজন বলছে হাই, একজন হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, সে চলে গেল, আরেকজন আসছে, সেখানে আবার ওই হাই দিয়ে শুরু হচ্ছে। তো এইভাবে কি ডেভেলপমেন্ট আসে? জাস্ট ওই ছোটখাটো কনভারসেশন। এবার স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা আরেকটা উপায় কি করি? দেখেন, আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি এটা করেন যে দেখবেন মোবাইলে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যেমন স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, এপিসোডেন, ফ্রি ফর টক, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করলে ফ্রিতে এটা পাওয়া যায়, যেগুলো ব্যবহার করলে আপনি ইনস্ট্যান্টলি স্পিকিং করার পার্টনার পাবেন। ইনস্ট্যান্টলি দেখবেন এই অ্যাপগুলো ব্যবহার করে যারা স্পিকিং প্র্যাকটিস করেন রিয়েল লাইফে, দেখবেন আপনার অপোজিট পার্সনটা হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতো ইংলিশে দুর্বল, তার ওই ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে আসছে। তো তার সাথে যখন আপনি কনভারসেশন প্র্যাকটিস করছেন, আপনি কি বলছেন? মোবাইলটা কানে ধরলেন, হাই ব্রো, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, ওয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও, এরকম আপনি বলতে আছেন। সে ওই কথাগুলো বললো, ফোন কেটে গেল, আরেকজনের কাছে কল দিলেন, তার সাথে ওই সেম কথাগুলো বললেন। তো যখন বারবার আপনি সেম কথাগুলো বলছেন, তখন কি স্পিকিং এর ডেভেলপমেন্টটা সম্ভব? বা বর্তমানে আপনি যদি এআই এর সাথেও কথা বলেন, জেমিনাই বা চ্যাট জিপিটিতে ক্লিক করলে রোবটের সাথে কথা বলা যায়, তাই না? আপনি একটা কথা বলে সে রিপিট করে, বাট রোবটের সাথে কথা বলে ওই ওই কথাগুলো আপনারা নিজেরা বলে দেখবেন, একদিন বা 2 দিন পর আর ওগুলো বলতে ভালো লাগে না, কারণ ওই অ্যাকচুয়াল রিয়েল ফিলটা পাওয়া যায় না সত্যিকার অর্থে। যারা এগুলো ব্যবহার করে করেন, আপনি চেষ্টা করে দেখেন, কিন্তু আপনি সুন্দরভাবে কনভারসেশন করতে পারবেন, বাট ওই রিয়েল ফিলটা পাওয়া যায় না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো সেখানেও আপনি যদি করেন, ওই একই কথা আপনি দেখবেন বারবার বলছেন, আপনি একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর আটকে থাকছেন। আপনি চেষ্টা করেন, দেখবেন সার্কেলের ভিতর আটকে থাকছেন। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার ওয়ে কি, স্পিকিং ডেভেলপ করার ওয়ে কি? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, ইংল্যান্ড, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মানুষের সাথে যদি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন, এগুলো ক্যাম্বেলি বা ক্লাপিঙ্গো অ্যাপ দিয়ে করা যায়, যেগুলো পেইড, ডলার পে করে করতে হয়। সো বাংলাদেশের মানুষের পক্ষে সেটা কিন্তু সম্ভব হয় না, একটা বিষয়। আরেকটা কি উপায় আছে জানেন? সার্টেইন টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করা। অর্থাৎ আপনি যখন বিভিন্ন টপিক, সার্টেইন টপিকের উপর প্র্যাকটিস করছেন, আপনি বিভিন্ন নতুন নতুন থিম পাচ্ছেন। নতুন নতুন থিম মানে কি জানেন? নতুন ভোকাবুলারি, নতুন ফ্রেজ, নতুন সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে কি হবে? আপনার রিডিং, প্রোনাউন্সিয়েশন, রাইটিং এর ডেভেলপমেন্ট আসবে। এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যারা আইএলটিএস, অনেকেই আছে, আমার আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, যারা আমি দেখেছি তাদের স্পিকিং এ খুবই ফ্লুয়েন্ট, তাদের অনেক ফ্লুয়েন্সি আছে, কিন্তু ফ্লুয়েন্সিটা কি করে জানেন? ফ্লুয়েন্সিটা ওই একই ধরনের সেন্টেন্স বারবার বলে, বারবার বলে। আমি যখনই তাদের নতুন একটা থিম, নতুন একটা টপিকের উপর কথা বলতে বলি, তখন সে আর পারে না। কেন পারে না জানেন? কারণ তার ওই রিয়েল প্র্যাকটিসটা নেই। এইটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করাই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি অ্যাটলিস্ট 10টা ডিফারেন্ট টপিক, ভিন্ন টপিকের উপর প্র্যাকটিস শুরু করেন। যদি আপনি ডেভেলপ করতে না পারেন, তখন আপনি আমাকে বলবেন। এখন এই প্র্যাকটিসটা কিভাবে করবেন, এর কিছু ওয়ে আছে। ওয়েটা কি? আগে আপনাকে স্যাম্পল অ্যান্সার দেখতে হবে প্রাইমারি লেভেলে। কেন স্যাম্পল অ্যান্সার দেখতে হবে? আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। এগুলো কেউ বলবে না আপনাকে। কেন স্যাম্পল অ্যান্সার দেখতে হবে জানেন? মনে করেন আপনি, আমি যদি আপনাকে বাংলাতে একটা টপিকের উপর কথা বলতে বলি, জ্বর হয় না মানুষের, জ্বর, ফিভার, আমি যদি বলি ফিভার, আমি যদি বলি জ্বর সম্পর্কে 10টা বাক্য বাংলায় বলেন, তো আপনারা এখানে যারা আছেন, জ্বর সম্পর্কে বাংলায় 10টা বাক্য আমাকে বলবেন, পারবেন? ভেবে দেখেন তো। এখন আমাকে যদি বলতে বলেন, আমি বললাম যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, জ্বর হলে প্যারাসিটামল বা নাপা জাতীয় এই ওষুধগুলো খেতে হয়। হয়তো আর একটা বা দুইটা সেন্টেন্স আপনি বলতে পারলেন, আমার ব্রেনে আর আসতেছে না। কিন্তু আপনিও ভেবে দেখেন পারেন কিনা 10টা বাক্য বলতে জ্বর নিয়ে।
বাট এই সেম কথাটা আপনি যদি একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো, যে ওইটা নিয়ে সবসময় থাকে ঘাটাঘাটি করে, দেখবেন সে বলতে পারবে। কিন্তু কিন্তু আপনি পারবেন না। কারণ কি? কারণ সে ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করে, কাজ করে, রেগুলার ওই ধরনের রোগী সে দেখাশোনা করে, সে রোগীদেরকে অ্যাডভাইস দেয়। তাহলে বাংলাতেই যখন আপনি একটা সার্টেইন টপিকের উপর স্পিকিং করতে পারছেন না, 10টা সেন্টেন্স বলতে পারছেন না, আপনি ইংলিশে কিভাবে পারবেন? সেটা তো আরো দূরের কথা। আমার কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আমি তো বাংলাতেই পারছি না। কেন পারছি না? বিকজ আমার কাছে ইনফরমেশন নেই, আমার কাছে তথ্য নেই। তথ্য না থাকলে আমি কিভাবে পারবো? এই জন্য আমি বলছি, ইংলিশে যখন ডিফারেন্ট কাইন্ডস টপিকের উপর আপনি কথা বলবেন, আগে আপনার ইনফরমেশন লাগবে। তাহলে আপনার জন্য প্রেজেন্টেশন দেওয়াটা সহজ হবে। কেমন? যেমন এইখানে একটা টপিক দেওয়া আছে, আ পিকনিক আই এনজয়েড। একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম। এখানে 7টা কোশ্চেন আছে এই টপিকের এগেইনস্টে। কয়টা কোশ্চেন বলছি? 7টা কোশ্চেন। এখন আপনারা দেখেন, যারা এখানে ক্লাস করছেন, আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা পিকনিক করেনি। সেই ছোটবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত, আপনার বন্ধুদের সাথে হোক, আপনার পরিবারের সাথে হোক, আপনার অফিসের কলিগস এর সাথে হোক, আপনার ক্লাসমেট ব্যাচমেটদের সাথে হোক, কোনো না কোনোদিন আপনি কি পিকনিক করেননি? ভেবে দেখেন তো। করছেন। স্কুলে হোক, কলেজে হোক, বাড়িতে হোক, করেছেন। তো আপনার যদি মেমোরেবল কোনো ইভেন্ট থাকে একটা পিকনিকের, যেটা রিসেন্ট করেছেন বা 2 বছর আগে, 5 বছর আগে করেছেন, সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এখানে 7টা কোশ্চেন আছে। যেমন, ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক? আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? কবে একটা পিকনিকে গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? সেখানে যাওয়ার পর আপনি কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ? আপনি কখন লাঞ্চ করেছিলেন? হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস? সেখানে খাবারের আইটেম গুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? সেখানে কোন ধরনের রিক্রিয়েশনাল বলতে কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? কখন বাড়ি ফিরেছিলেন? এই যে 7টা কোশ্চেন আছে, এই 7টা কোশ্চেনের প্রপার অ্যান্সার সঠিক গ্রামার মেনটেন করে কি আপনি দিতে পারবেন? একবার ভেবে দেখেন তো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে আপনার নিজের ইনফরমেশনের উপর। যদি আপনি পারেন তাহলে আপনি এক্সপার্ট, যদি না পারেন আপনাকে কি করতে হবে? এই দেখেন, এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে এই কোশ্চেনের এগেইনস্টে। বাট সে একটা পিকনিক করেছে, কোথায় গিয়েছে, কিভাবে, কার সাথে, কবে গিয়েছে, সেগুলো এখানে বলা আছে। আমি কি করি? আমার স্টুডেন্টদেরকে এই স্যাম্পল অ্যান্সারটা বুঝাই দিই। আমি যখন এই রিডিংটা অ্যানালাইসিস করি, তখন ডেভেলপমেন্টটা কোথায় আসে জানেন? 1 নম্বর ডেভেলপমেন্ট হচ্ছে আপনি রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, যে একটা সেন্টেন্স কিভাবে লেখা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজ বা ক্লজের ব্যবহার, সেন্টেন্সের ফরমেশন কি। 2 নম্বর ডেভেলপমেন্ট হচ্ছে আপনি এটা যখন পড়ছেন, আপনার রিডিং স্কিল প্লাস প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসবে। অবশ্যই আসবে। সেটা কিভাবে আসবে আমি বলবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখন নতুন নতুন থিম আপনি পড়ছেন, তখন নতুন নতুন ভোকাবুলারি পাওয়া যায়, আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট হচ্ছে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই টপিকটা ভালোভাবে অ্যানালাইসিস করে যখন নিজের উপর, নিজের ইনফরমেশনের উপর আপনি স্পিকিং করছেন, সেটা দেখবেন অলওয়েজ আপনি সঠিক গ্রামার মেনটেন করে করছেন। অর্থাৎ এইভাবে যদি প্যাসেজ অ্যানালাইসিস করে কেউ ইংলিশে স্পিকিং প্র্যাকটিস করতে পারে তার নিজের টপিকের উপর, তাহলে সব থেকে বেনিফিটের যে জায়গাটা, সেটা হচ্ছে তার বাক্যগুলো অনেক বেশি প্রফেশনাল হয়, স্ট্যান্ডার্ড হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি 0% থাকে। আদারওয়াইজ আপনি যখন র্যান্ডমলি কোনো একটা টপিকের উপর কথা বলছেন, তখন আপনার অনেক গ্রামারের ভুল হয়, এটা আপনি নিজেও জানেন না ভুল হয়। আপনি যার সাথে কথা বলছেন সে যদি বুঝতেও পারে যে আপনার গ্রামারের ভুল হচ্ছে, সে কিন্তু আপনাকে ধরাই দেয় না। আর ওই ভুলটা আমাদের, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, সারা জীবন থেকে যায়। তাহলে যদি আমি যে ওয়েটা বলছি, এই ওয়েতে যদি স্পিকিংটা প্র্যাকটিস করা যায়, এই গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার চান্স থাকে না। সেটা আমি করে দেখাচ্ছি। আপনাদের ধৈর্য রাখতে হবে। আমার ক্লাস করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে যে আসল বিষয়টা কি বা কি করতে হবে? বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ, যারা আমার কথাগুলো শুনছেন, শোনা যায় নাকি? ওকে, তাহলে আরেকটু বোঝেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তাহলে এই যে কথাটা আমি বললাম যে আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে করাই, এখন এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে। দেখেন, আজকে আপনি বুঝতে পারবেন ইংলিশে কথা বলা কতটা সহজ, স্পিকিং করা কতটা সহজ। আমি এটা একটু পড়ি, আপনি একটু দেখেন। বলছে, লাস্ট উইন্টার, অর্থাৎ গত শীতে। দেখেন, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা জাস্ট একটা ফ্রেজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বা আপনি বলতে পারেন অ্যাডভার্ব অফ টাইম।
এইখান থেকে বাক্যটা শুরু আই। একটা বাক্য তৈরি করতে গেলে ইংলিশে সেন্টেন্স কিভাবে হয়, ফার্স্টে সাবজেক্ট দেন ভার্ব, আইটা সাবজেক্ট, এখানে ভার্বটা কি ওয়েন্ট। এই ভার্ব গুলোকে আমি এই যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করছি, দেখেন প্রত্যেকটা ভার্ব দেখবেন পাস্ট ফর্মে আছে। একটা কথা বলি, যে কোনো টপিকের উপর আপনি যখন স্পিকিং করতে যাবেন, প্রেজেন্টেশন দিবেন, কথা বলবেন, আগে ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড মানে কি, এই টপিকটা আমার কোন টাইমে আমাকে বলতে হবে, এই টপিকের উপর যে আমি কথাটা বলবো, কথাগুলো কোন টাইমটাকে মেনটেন করে বলতে হবে। যেমন একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম, আবারও বলছি একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম, তার মানে আমার অতীতের ঘটনা শেয়ার করতে হচ্ছে, পাস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হচ্ছে। এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশন, এর মোস্ট অফ দ্য সেন্টেন্সেস পাস্ট সিম্পল বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। যদি কেউ টপিকটা দেখে টেন্সটা ধরতে পারে, টাইমটা বুঝতে পারে আগে থেকে, তাহলে তার জন্য কথা বলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এরপর দেখেন কি বলছে, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। তাহলে এখানে পুরো বাক্য হচ্ছে এই পর্যন্ত, এনজয়মেন্ট পর্যন্ত। বাট এই বাক্যের ভিতরে কিন্তু আবার আলাদা দুটো ক্লজ আছে, আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব। একটা হচ্ছে এই যে আই ওয়েন্ট অন আ পিকনিক, আবার আরেকটা এই যে হুইচ, এটাকে বলা একটা রিলেটিভ প্রোনাউন, এইটা দিয়ে আরেকটা ক্লজ, ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। এবার বলছে উই, এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু, সাবজেক্টটা কি উই, ভার্ব কি ওয়েন্ট, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট, অর্থাৎ উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম টু দ্য ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কে। সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা, অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকের আয়োজন করেছিল। সাবজেক্ট আর ভার্বটা বোঝার চেষ্টা করেন। ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব থাকবে। আমরা সব থেকে বড় ভুল এই জায়গাটাতে করি, কারণ বাংলায় যেটা আমাদের হয়, বাংলায় ভার্ব লাস্টে থাকে, আমরা ইংলিশে যখন সেন্টেন্স করতে যাই ওইভাবে করে ফেলি, ওইভাবে করলে হবে না। এরপর দেখেন, উই ওয়ার 15 ইন নাম্বার, মানে আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার ভিতর, এটা একটা ফ্রেজ, জাস্ট প্রেপোজিশনাল ফ্রেজ। আধা ঘন্টার ভিতর, উইদিন মানে নির্দিষ্ট একটা সময়ের ভিতর বোঝায়। উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না। প্রায় 10টার দিকে, সকাল 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, সাবজেক্ট কে উই, ভার্ব কে রিচড। এই ভার্ব গুলোকে আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন, বাংলাটা কি বলছি সেটা বোঝেন। প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। উই রিচড, আমরা পৌঁছেছিলাম, দ্য গ্র্যান্ড স্পট। আফটার রিচিং, অর্থাৎ পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, অর্থ কি জানেন, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টেক এর পাস্ট ফর্ম কি, টুক। যখন আমি নেগেটিভ করছি পাস্ট টেন্সে, ডিড এর ব্যবহার করছি, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসছে। এই দেখেন, টু অফ আওয়ার ক্লাসমেটস রানা এন্ড কামাল, আমাদের দুইজন বন্ধু রানা এবং কামাল টুক দ্য চার্জ অফ কুকিং, দেখছেন টেক এর পাস্ট ফর্ম টুক, অর্থাৎ রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, সোহেল এবং আমি, দেখেন এই ডাক শব্দটা কার থেকে আসে জানেন, ডিক থেকে। সবসময় আমি বলি কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফর্ম জানতে হবে। আমরা একটা ছোট চুলা খনন করেছিলাম, হোল মানে চুলা, HOLE হোল, হ্যাঁ, ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা এন্ড কামাল, এই দেখেন এই বাক্যটার অর্থ কি জানেন, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। এই বাক্যের মেইন ভার্ব স্টার্টেড। অনেকে এই হেল্পিংটাকে দেখলে মনে করবেন কি যে এটা একটা ভার্ব বা কোনো কন্টিনিউয়াস টেন্স, এটা কোনো ভার্ব না, এটাকে বলা হয় জেরান্ড। এটা জাস্ট স্থির একটা ভাব প্রকাশ করে। এটা পার্টস অফ স্পিচ হিসেবে জাস্ট একটা নাউন, নাথিং এলস, আর কিছুই না। এটা একটা জেরান্ড, এটা কোনো মেইন ভার্ব না, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই বোঝা যায় যদি এই প্যাসেজ অ্যানালাইসিস করা হয়। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধু, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, এই ফেস্ট মানে নিয়ে আসা, কাছের উৎস থেকে পানি এনেছিল। তাহলে এই ধরনের নতুন ওয়ার্ড গুলোও কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক এন্ড আদার স্পাইসিস, দেখেন অর্থ কি, অন্যরা সাহায্য করেছিল
তৈরি করতে এই যে পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, 1:30 মানে কি জানেন? 1:30, প্রায় 1:30টার দিকে দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, অর্থাৎ FEEL, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, এগুলো বুঝতে হয়। প্রত্যেকে খুব ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। এই যে দেখেন, একটা বাক্য, একটা বাক্যের ভিতর আপনি যদি ভার্ব খোঁজেন, 3টা ভার্ব, স্টার্ট শব্দটাও একটা ভার্ব, সার্ভ শব্দটাও একটা ভার্ব, প্রিপেয়ার্ডও ভার্ব, বাট সবগুলো কি ভার্ব না। এই স্টার্টেড সাবজেক্টের পর যে ওয়ার্ডটা থাকে এইটাই মেইন ভার্ব। আমি শুরু করেছিলাম সার্ভিং, এটা একটা জেরান্ড। প্রিপেয়ার্ড এটা একটা অ্যাডজেক্টিভ, এই ফুডকে মডিফাই করছে। কিন্তু আপনি যদি বলেন আই প্রিপেয়ার্ড ফুড, আমি খাবার প্রস্তুত করি, তখন কিন্তু সেটা ভার্ব হয়। আই সার্ভ ফুড, সেটা ভার্ব হয়। আই এম সার্ভিং ফুড, সেটা ভার্ব হয়। বাট এইখানে সার্ভিং শব্দটা কোনো ভার্ব না, প্রিপেয়ার্ড ভার্ব না। এই যে সেন্টেন্সের ভিতর পার্টস অফ স্পিচ যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন যে কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, আপনি কি একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ বুঝতে পারবেন? কখনোই পারবেন না। অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন শিখতে হবে। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, মানে সেখানে ছিল এই আইটেম গুলো। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের ভিতরে একজন বন্ধু, রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রসেস ইটার, রিপন একটা জোক মানে কৌতুক প্রেজেন্ট করেছিল। এই ভ্রসেস মানে কি জানেন? পেটুক ব্যক্তি, বা যাকে বলা হয় খাদ্য রসিক ব্যক্তির মতো। সুমন হু ইজ আ গুড সিঙ্গার প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন যে খুব ভালো গায়ক, নজরুলের 2টা গান প্রেজেন্ট করেছিল। এই হু ইজ আ গুড সিঙ্গার, এই পার্টটাকে বলা হয় সাসপেনশন বা অ্যাপোজিটিভ বলে। উই স্টার্টেড ফর হোম এট 5 PM আফটার টেকিং আওয়ার টি, আমরা চা খাওয়ার পর 5টার দিকে বাড়ি ফিরেছিলাম। হ্যাঁ, উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা খুবই স্মরণীয় একটা দিন ছিল আমার জন্য। তাহলে এই যে একটা প্রেজেন্টেশন, একজন একটা পিকনিক করেছিল, সে কবে করেছিল, কোথায় করেছিল, কার সাথে করেছিল, তার একটা স্যাম্পল অ্যান্সার। এইটা যদি আপনি পড়েন, আপনি ভেবে দেখেন আপনার রিডিং, রাইটিং, ভোকাবুলারি প্লাস প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসছে কিনা। এইবার এইটা আপনি 2বার 3বার 4বার পড়বেন। পড়ার পর কি করবেন জানেন? জাস্ট ভার্ব গুলোকে, এই যে ভার্ব রিলেটেড যে ওয়ার্ড গুলো, এই যে আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম, এগুলোকে আপনি আলাদা করে ফেলবেন। কথাটা বোঝেন? আলাদা করার পর আপনি একটু এটা আলাদাভাবে রাখবেন। এইবার আপনার কাজটা কি হবে দেখেন, এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেনের এগেইনস্টে আপনি অ্যান্সার তৈরি করবেন। দেখেন, জাস্ট ডিরেক্ট অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই। একদম যে প্রেজেন্টেশনের মতো করে দিতে হবে এরকম না, যেমন যেভাবে কোশ্চেন আছে সেভাবেই আপনি অ্যান্সার করেন। কোশ্চেনটা কি? ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন, একটা উত্তর বসাই দেন। সাবজেক্টকে আই, ভার্বকে ডিড ইউ গো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে? ওয়েন। ডিড ইউ গো, অ্যাফার্মেটিভ কি হবে? ওয়েন। আই ওয়েন্ট অন আ পিকনিক, আই ওয়েন্ট অন আ পিকনিক, আই ওয়েন্ট অন আ পিকনিক। ওয়েন ডিড ইউ গো, আই ওয়েন্ট অন আ পিকনিক, জাস্ট মেনশন আ টাইম। কি বলতে পারেন? যে আমি বললাম যে 2 years এগো, অর লাস্ট মান্থ, লাস্ট ইয়ার্স, হ্যাঁ, ইয়েস্টারডে, 2 years এগো, YEARS এগো। কি বললাম বলেন তো? আই ওয়েন্ট অন আ পিকনিক 2 years এগো, আমি 2 বছর আগে একটা পিকনিকে গিয়েছিলাম। শেষ একটা সেন্টেন্স। এই বাক্যটা বলা কি খুব কঠিন? এর জন্য কি আহামরি গ্রামার লাগে, আহামরি টেন্স লাগে? নো, জাস্ট ইউ হ্যাভ টু নিড দ্য প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এরপর দেখেন, ওয়ার ডিড ইউ গো, তাহলে এখানে আপনি কি বলতে পারেন? ওয়ার ডিড ইউ গো, তাহলে আপনি বলতে পারেন যে আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু দা, কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে, নির্দিষ্ট দিক হলে দাটা বসবে। আই ওয়েন্ট টু দা, আপনি যে কোনো একটা জায়গার নাম মেনশন করেন যেখানে আপনি গিয়েছিলেন, আপনার ইনফরমেশনের উপর ভিত্তি করে এগুলো দিতে হবে। আমি বললাম আই ওয়েন্ট টু দা কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দা সুন্দরবন, আই ওয়েন্ট টু দা সিলেট, হ্যাঁ, যে কোনো একটা জায়গার নাম আপনি মেনশন করেন। এবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেখানে যাওয়ার পর আপনি কি করেছিলেন, সেখানে যাওয়ার পর আপনি কি করেছিলেন। তাহলে আপনি এখানে বলেন যে আফটার, যেভাবে কোশ্চেন আছে সেভাবে আপনি অ্যান্সার করেন। আফটার, আফটার রিচিং, রিচিং দ্য স্পট, সেখানে যাওয়ার পর, আফটার রিচিং দ্য স্পট। দেখেন এইবার কাজগুলো কি জানেন? আমি একটু নিচেই লিখি, এখানে না লিখে একটু নিচেই লিখি। আপনি একা 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 তো আর মানুষ পিকনিকে যায় না, তাহলে আপনারা অনেকেই গেছিলেন, আপনি আই না লিখে আপনি উই লেখেন।
যে আফটার রিচিং দ্য স্পট উই, দেখেন উই, দেখেন উই, আফটার রিচিং দ্য স্পট, এরপর আপনি বলেন উই। এবার লিখলাম না, আপনি আবার উই লেখেন, 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 আরো লেখেন। দেখেন তো লিখতে পারেন কিনা, আবার উই লেখেন। হ্যাঁ, কেন উই লিখলাম জানেন? এইবার দেখেন, এইখানে আপনি একটা করে ভার্ব লেখেন। কি ভার্ব? আমি সেখানে গিয়ে কি করেছিলাম, আমার অ্যাক্টিভিটিস গুলো কি। আফটার রিচিং দ্য স্পট উই অ্যারেঞ্জড, একটা ভার্ব লিখলাম। আরেকটা ভার্ব লেখেন, উই কুকড, দুইটা ভার্ব লিখলাম। আরেকটা ভার্ব লেখেন, উই ফেল্ট। ওই যে বললাম না, প্যাসেজটা পড়ার পর আগে ভার্ব গুলোকে আলাদা করবেন, করার পর এই ভার্ব গুলো লেখেন। আরেকটা ভার্ব লেখেন, অ্যারেঞ্জড, কুকড, ফেল্ট। আবার আরেকটা ভার্ব লেখেন, উই এইট। আবার আরেকটা ভার্ব লেখেন, উই এনজয়েড, উই এনজয়েড, ই এন। আবার আরেকটা ভার্ব লেখেন, উই পারফর্মড। আবার একটা ভার্ব লেখেন, উই স্পেন্ট। এটা একটা নতুন ভার্ব আমি নিয়ে আসলাম। এইবার কি করব? মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স ইংলিশে তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এবার আমি এখানে বললাম, উই অ্যারেঞ্জ মেনি থিংস। কি বললাম? মেনি থিংস। উই অ্যারেঞ্জ মেনি থিংস ফর কুকিং, ফর 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 কুকিং, ফর কুকিং। আমরা রান্নার জন্য অনেক কিছু জোগাড় করেছিলাম, অনেক কিছু সংগ্রহ করেছিলাম। উই কুকড, আমরা রান্না করেছিলাম কি? উই কুক বিরিয়ানি, বিফ, স্যালাড, এক্সেট্রা। শেষ আমার বাক্য। কঠিন কেন লাগবে ইংলিশ? আরে নিজের মতো করে বলবেন, মনে যা আসবে তাই বলবেন। ইংলিশে ভুল বলে কোনো কিছু নেই। শুরু করেন, শুরু করলে পারবেন। যারা মনে করেন আমি কিছুই বুঝি না, পারি না, ভোকাবুলারি জানি না, আগে ভালো করে গ্রামার শিখি, টেন্স শিখি, তারপরে একদিন শিখবো, জীবনেও ডেভেলপ করতে পারবেন না। ভাষা শিখতে গেলে ইনস্ট্যান্ট স্পিকিং শুরু করতে হবে। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে আমি প্রতিদিন কথা বলাই, প্রতিদিন। আপনারা দেখলে বুঝতে পারবেন। উই ফেল্ট, আমরা অনুভব করছিলাম কি? কোয়াইট হাংরি, হ্যাঁ, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, বিকালবেলা, আফটারনুন। হ্যাঁ, এবার উই এট, আমরা খেয়েছিলাম। এই যে আমরা ক্ষুধার্ত ছিলাম, তারপর আমরা খেয়েছিলাম কি? উই এইট আওয়ার ফুড, আমাদের খাবার। একটা টাইমের মেনশন করেন, ফর এক্সাম্পল অ্যাট 3 PM, 3টার দিকে। শেষ, উই এনজয়েড দ্য ফুড, দ্য ফুড আল্লাহ, অনেক বেশি আমরা এই খাবারগুলো আহ উপভোগ করেছিলাম। উই পারফর্ম, এখানে এই জায়গাগুলোতে দেখেন, এই যে আফটার রিচিং দ্য স্পট উই অ্যারেঞ্জ মেনি থিংস ফর কুকিং, আফটার দ্যাট, এরকম ভাবে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হবে। আফটার দ্যাট উই কুক বিরিয়ানি, বিফ, স্যালাড, এক্সেট্রা। আফটার কমপ্লিটিং, কমপ্লিটিং কুকিং, এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করবেন। রান্না কমপ্লিট করার পর উই ফেল্ট কোয়াইট হাংরি, আমরা খুবই ক্ষুধার্ত অনুভব করছিলাম বিকালবেলা। দেন, তারপর উই এট আওয়ার ফুড অ্যাট 3 PM, আফটার টেকিং ফুড, আফটার, আফটার টেকিং বা আফটার হ্যাভিং ফুড, খাবার খাওয়ার পর, হ্যাভিং ফুড মানে খাবার নেওয়ার পর। এই ধরনের বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করতে পারেন। করার পর কিন্তু মানে এই যে প্রেপোজিশনাল ফ্রেজ অথবা এই যে ট্রানজিশনাল ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে স্পিকিং করতে গেলে। মানে আমি যে খালি উই 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 লিখলাম, এটা করলে হবে না। এটা লিখতে হবে ঠিক আছে, বাট প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সেন্টেন্সের কানেকশন ঘটাতে হবে এই লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বা প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার করে। এরপর কি বলতে পারি? যে উই এনজয়েড আ ফুড আ লট। আফটার দ্যাট we performed some, we performed some cultural activities. Cultural, CULTURAL, cultural program, PROGRAM, we performed some cultural program. এবার কি? We spent many times, many times, আমরা অনেক সময় কাটিয়েছিলাম by singing a song, by SINGING, by singing songs, হ্যাঁ। অথবা আপনি বলতে পারেন ড্যান্সিং, হ্যাঁ, ড্যান্সিং। অথবা আপনি বলতে পারেন রিসাইটিং পোয়েম। এইভাবে আপনি কথাগুলো বলতে পারেন। এরপর কি? আফটার দ্যাট, আফটার দ্যাট উই, সাবজেক্ট, ভার্ব কি? TUR, এন্ড উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরেছিলাম অ্যাট 5 PM, 5 PM। এরপর আপনি লাস্ট একটা সেন্টেন্স বলতে পারেন যে ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি, MEMORABLE, মেমোরেবল ডে ফর মি। সো এইভাবে একবার ভেবে দেখেন, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স গুলো কঠিন কিনা একবার ভেবে দেখেন, আপনি এবার পারবেন কিনা। আমি যদি আপনাকে প্রশ্ন করি
এই 7টা প্রশ্ন দেই, আপনি আপনার নিজের ইনফরমেশন থেকে ইংলিশে কথা বলতে পারবেন কিনা। আর এইভাবে যদি কেউ প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, তাহলে কি হবে, ওই যে ফার্স্টে যে কথাটা বলছিলাম, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। জাস্ট আপনি আমার সাথে বলেন, আই ওয়েন্ট অন আ পিকনিক 2 years ago, আই ওয়েন্ট অন আ পিকনিক 2 years ago, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট অন আ পিকনিক 2 years ago, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট দেয়ার। এখানে আরেকটা সেন্টেন্স বলেন আপনি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, মাই ফ্রেন্ডস। আপনি আপনার বন্ধুদের সাথে গেছিলেন কি, আপনি কলিগসদের সাথে গেছিলেন কি, ফ্যামিলি মেম্বারদের সাথে গেছিলেন, সেটা আপনি এখানে মেনশন করেন। এইবার কি, আফটার গোয়িং দেয়ার, আফটার রিচিং দ্য স্পট, উই অ্যারেঞ্জড মেনি থিংস ফর কুকিং, উই কুকড বিরিয়ানি, বিফ, salad, etc. After completing cooking, we felt quite hungry in the afternoon. We felt quite hungry in the afternoon. Then we ate our foods at 3 p.m. After having food, we enjoyed the food a lot. After having food, we performed some cultural program. We performed some cultural program. Then we spent many times by singing song, dancing, reciting poem, etc. After that, we returned home at 5 p.m. We returned home at 5 p.m. and it was a memorable day for me. So the subject ke I, verb ke went. I went to the Cox's Bazar. I went there 2 years ago. I went there with my friends. After going there, we arranged many things for cooking. We cooked biryani. We felt quite hungry. We ate our food at that time. We performed some cultural program. We enjoyed the day a lot. Then we returned home at that time. একবার ভাবেন তো, আপনি বলতে পারবেন না? যদি পারতে সক্ষম হন, এইটা আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করেন, এইটা আপনার ঘরের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ান, এই কথাগুলো আপনি বলেন। দেখেন, আমরা ইংরেজি পারি না, আমরা কথা বলি না, তাই আমরা মাউথ এক্সারসাইজটা করি না। এটা আপনি কিভাবে করবেন? অনেকে বলে আমি তো আইডিয়া জেনারেট করতে পারি না। এইভাবে করেন, দেখবেন আপনি পারবেন। আর অনেকে বলেন না, একটার পর একটা সেন্টেন্স আমি ইংলিশ ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। এইভাবে করেন, আপনি পারবেন। আপনি কেন পারবেন না? আর এইভাবে যদি কেউ প্র্যাকটিসটা করতে পারে, কিভাবে? প্যাসেজ অ্যানালাইসিস করে। প্যাসেজ অ্যানালাইসিস করার মাধ্যমে যদি কেউ ইংলিশ প্র্যাকটিসটা করতে পারে, তার সব থেকে বড় ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা কি হবে জানেন? তার সব থেকে বড় ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা হবে হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং। সে একসাথে কাভার করতে পারবে, ইভেন ভোকাবুলারি। রিডিং, রাইটিং, স্পিকিং এবং ভোকাবুলারি ডেভেলপমেন্ট একসাথে হবে। অনেকে বলেন না যে আমি গ্রামার বুঝিয়ে স্পোকেন পারি না, আমি স্পোকেনের কোর্সটা করতে চাই। অনেকে বলেন না যে আমি স্পোকেন পারি, আমি রাইটিং করতে চাই। যারা এগুলো বলেন তারা মূলত কোনোটাই পারেন না, কারণ এটা একটা ভাষা, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা বিষয়ের সাথে কানেক্টেড বা রিলেটেড। একটা পারলে আরেকটা অবশ্যই আপনার পারার কথা, এবং আপনারা অটোমেটিক্যালি পারবেন। আপনি কেন পারবেন না? আমরা পারি না, আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা যদি আপনি করেন, একটু যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি অবশ্যই এই ভাষাটাকে ডেভেলপ করতে পারবেন। আমি এই পর্যন্ত যা যা বললাম, আপনারা কি কেউ কোনো কিছু বুঝতে পারছেন? কোনো কিছু নিতে পারছেন? হয়তো অনেক বেশি কঠিন বা হার্ড মনে হতে পারে আপনাদের কাছে, বাট বিশ্বাস করেন এটাই রিয়েল থিংস। ইংরেজি ভাষা শেখার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য এর থেকে ইফেক্টিভ ওয়ে হয় না। আপনি ওই ছোট ছোট রুলস পড়ে, এই ধরনের ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করে, আই ফিল লাইক, হ্যাঁ, আমি একটা করলাম, আপনি হাজারো সেন্টেন্স করতে পারবেন এটা দিয়ে। ইট ইজ হাই টাইম, আই উড লাইক টু এর ব্যবহার, এরকম অনেক স্পোকেন রুলস আপনারা শেখেন, বাট এই রুলস শিখে কি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় ওইভাবে? কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ স্পিকিং টপিকের উপর, বিভিন্ন থিমের উপর আপনি কথা বলবেন, প্র্যাকটিস করবেন, তখনই আসল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। এটা করতে হবে। এই যে আমি আপনাদের এটা প্র্যাকটিস করালাম বা পড়ালাম না, এটা সবাই দেখায় না, এটার জন্য অনেক পরিশ্রম লাগে। এই কত কিছু লিখতে হলো, কত কিছু জেনারেট করতে হলো, বোঝাতে হলো। আমি যদি আপনাদের এইগুলো পড়াতাম, আমার কিন্তু কষ্ট হতো না। আমি বলছি যে আমরা আজকে শিখবো স্পোকেন রুল 53, দেয়ার ইজ, দেয়ার আর, মানে আছে। যেমন এই গ্রামে একটা মসজিদ আছে, দেয়ার ইজ আ মস ইন দিস ভিলেজ, দেয়ার আর ডিয়ার ইন দা জঙ্গল। তাহলে এবার বাকিগুলো আপনারা করেন। হ্যাঁ, সো এটা খুব সহজ মনে হবে, আপনারাও ভাববেন যে কত সুন্দর স্পোকেন ডেভেলপ করছি। বাট বিশ্বাস করেন, যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। সার্টেন টপিকের উপর আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, তাহলে আপনি ডেভেলপমেন্টটা পাবেন। এইভাবে বিভিন্ন থিমের উপর আপনি অ্যাটলিস্ট 10 দিন প্র্যাকটিস করেন। যদি 11 দিনের মাথায় আপনি না পারেন ইংলিশ,
তখন আপনি আমাকে বলবেন যে আমি কেন পারলাম না। জাস্ট 10 দিন আপনি শুরু করেন। আমরা পারি না, আমরা করি না, তাই বিশ্বাস করেন আমাদের ব্রেন দিয়ে আইডিয়া, এটা একটা ভাষা। এটা এটা আর কিছুই না। এটা কোনো রকেট সায়েন্স না যে আমাকে ব্রেন খাটাতে হবে, আমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, না। একটা ল্যাঙ্গুয়েজ, ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্স ওয়ান ওয়ে কমিউনিকেশন, এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন, এই যে এটা পড়ালাম বুঝালাম, এবার আপনি আমার সামনে কথা বলবেন। একটু আগে আমি ক্লাস নিয়েছি 9টা থেকে 10টায়, তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিয়েছি। তো সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। তাহলে আপনি যদি কথা না বলেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনি কিভাবে ডেভেলপ করবেন? বাট এই ফ্রি ক্লাসে হয় সেটা, আমি আনমিউট করে দিলে একসাথে অনেকেই কথা বলে উঠবে, ওই এনভায়রনমেন্ট থাকে না। পেইড কোর্সে সেটা থাকে। পার্থক্য এইটাই। কারণ আমি চেষ্টা করি প্রচুর স্পিকিং করানো, আর স্পিকিং ওই মাইসেলফ বা ডেইলি অ্যাক্টিভিটিস বা মাই রিডিং রুমের উপর না, প্র্যাকটিক্যাল আয়ার্স স্পিকিং কিউকার টপিকের উপর, বিভিন্ন সেন্স, বিভিন্ন থিম, বিভিন্ন সিচুয়েশনের উপর, যেটা থেকে কি করতে হবে, যেটা থেকে আপনাকে আপনার ওন এক্সপিরিয়েন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেন করতে হবে। তো আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। এর জন্য আহামরি কোনো গ্রামার লাগে? এখানে কোনো কঠিন বা হার্ড ভোকাবুলারি আছে? কিছুই না। আপনি 1000টা ক্লাস করলে কোনো লাভ হবে না যদি না নিজে প্র্যাকটিস করেন, নিজের মুখ দিয়ে কথা বের করেন, কথা বলা শুরু না করেন। আপনাকে শুরু করতে হবে। একবার কথা বলা শুরু করলে দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার কাজ করে। আমি তো কথা বলতে পারছি, আমি মনে হয় পারবো। আপনাকে কেউ আটকাতে পারবে না। এইবার দেখেন, এবার আরেকটা জায়গায় একটু আমি আপনাদের দেখাই। যদি কেউ মনে করেন যে সবকিছুই ঠিক আছে, আপনার সব কথা শুনলাম, তারপরেও আমি অনেক দুর্বল, আমি পারি না, বা আমার মোটামুটি টেন্স জানা থাকলেও একটা কথা বাংলায় ভাবলে সেটাকে ইংরেজিতে নিয়ে আসতে পারি না। মনে করেন আমি আমার পিকনিক নিয়ে কথা বলবো, আমি বাংলায় সব কথাগুলো ডেভেলপ করলাম, বাট ইংলিশে লিখতে গেলে হচ্ছে না। এরকম অনেকে ভাবেন না বা বলেন না? তাদের জন্য একটা পার্ট বলি বা একটা ফাংশন বলি। একটু আপনারা মনোযোগ দিন, এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন। যদি আপনি এই প্রেজেন্টেশন দিতে সক্ষম না হন বা এই প্যাসেজটা অ্যানালাইসিস করতে সক্ষম না হন, এই সেম টপিকের উপর আমি কনভারসেশন প্র্যাকটিস করাই, বাংলা টু ইংলিশ কনভারসেশন। এই দেখেন, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সেম টপিকের উপর দেখেন তো, এটা আপনারা কি দেখতে পারছেন এখানে? বোঝেন কিনা কিছু? আপনারা এইটা করতে পারেন। রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন বা কনভারসেশন হচ্ছে। খুবই ভালোভাবে বোঝেন। রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। তো রাজু মিনাকে বলছে যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? দেখছেন, আমরা তখন স্পিকিং করছি না? তো সেম টপিকের উপর আমরা কনভারসেশন প্র্যাকটিস করছি। রাজু মিনাকে বলছে যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ইংলিশটা কি হতে পারে? একবার ভেবে দেখেন তো আপনি করতে পারেন কিনা। একবার ভাবেন, দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি, বাংলা। তো কোনো কিছু বাংলায় বললে সেটাকে যেন ইনস্ট্যান্টলি আমরা ইংলিশে করতে পারি, সেই জায়গাটা, সেই ফাংশনটা, সেই প্র্যাকটিসটা আপনাদের থাকতে হবে। তাহলে কি হবে এটা? ডিড ইউ ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? পাস্ট টেন্স না এটা? তাহলে ডিড এর ব্যবহার হবে। ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? তোমরা কি গত মাসের একটা পিকনিকের আয়োজন করেছিলে? কি হবে বলেন? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ। আরে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন প্র্যাকটিক্যালি, কেন আপনার কঠিন মনে হবে? আমরা নিজেরা ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি, গ্রামার শিখে, টেন্স শিখে, এটা ওটা করে কঠিন করে ফেলি। বাট আপনি যদি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসেন, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনি অনেক দ্রুত ডেভেলপমেন্ট পাবেন। এটা কঠিন না। সো কি, যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? বলছে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। কি হবে? আমি, আই, এরপর অ্যালং উইথ বলতে পারেন অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারেন। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি এবং আমার পরিবারের সদস্য। এবার কি, এবার কি, যে সিলেট ভ্রমণে গিয়েছিলাম। ওয়েন্ট টু ভিজিট সিলেট, দেখেন দুইটা ভার্ব আছে। এটা এটা হচ্ছে আমার পিডিএফ থেকে, আমার ওয়ার্ড ফাইল থেকে দেখালে আমি লিখতে পারতাম, বাট ওইখানে হচ্ছে ফন্টের একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি পারছি না। সো পিডিএফ থেকে একটু দেখেন। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি সাথে আমার পরিবারের সদস্যরা ওয়েন্ট টু ভিজিট সিলেট, সিলেট ভ্রমণে গিয়েছিলাম। ঠিক আছে, ওয়েন্ট টু ভিজিট সিলেট অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার,
আমরা সেখানেই একটি পিকনিকের আয়োজন করেছিলাম। দেখেন, আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশ, আপনি পারেন কিনা। অ্যান্ড উই অ্যারেঞ্জ আ পিকনিক দেয়ার, আমরা সেখানেই একটা পিকনিকের আয়োজন করেছিলাম। এবার রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে বলেন তো ইংলিশ কি হবে? কোন টেন্স এটা? গিয়েছিলে, পাস্ট টেন্স। তাহলে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ইংলিশ কি হবে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? বলেন কি হবে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ডিড ইউ গো দেয়ার বাই বাস? এইবার দেখেন, এইটা তো আমি করলাম। আমি যদি এই কথাগুলোকে অন্য টেন্সে মডিফাই করি তাহলে কেমন হতে পারে? এইভাবে আমি প্র্যাকটিসটা করিয়ে থাকি আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে। আমি যদি এই কথাটাকে অন্যভাবে প্র্যাকটিস করিয়ে থাকি, আমি যদি বলি যে তোমরা কি সেখানে বাসে যাও, তাহলে ইংলিশটা কি হবে বলেন তো? তোমরা কি সেখানে বাসে যাও, তাহলে ইংলিশটা কি হবে বলেন তো? যে ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছ? তাহলে কি হতে পারে? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে? উইল, সরি, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? ইংলিশ কি? কোন টেন্স? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? এবার বলছে, না আমরা বাসে যাইনি, উই ডিডেন্ট গো বাই বাস, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। বলেন তো কি বলছি? উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। সাম অফ আওয়ার রিলেটিভস, সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড দেয়ার আস। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? কি হবে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? বলছে আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে ইংলিশ কি? ওই যে উই কুকড, উই সাবজেক্ট দেন ভার্ব, উই কুকড পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি। উই কুকড পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি। ওকে, সো এইভাবে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? বিসাইডস। এছাড়া ইংরেজি কি? বিসাইডস। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে পাশাপাশি। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? What kinds of cultural program did you arrange there? What kinds of cultural program did you arrange there? বলছে আমার ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। আমার এক ভাই, তাহলে অন অফ মাই ব্রাদার রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম, এবং আমি একটা গান গেয়েছিলাম। বলেন তো এই বাক্যটার ইংরেজি কি? যে আমি একটা গান গেয়েছিলাম, অ্যান্ড আই স্যাং আ সং। আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। আই স্যাং আ সং, সিং মানে গাওয়া, পাস্ট ফর্ম স্যাং। বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ইংলিশ কি বলেন তো? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম? কি হবে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। আমি যদি বলি তোমরা কখন বাড়ি আসো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরবে? ওয়েন উইল ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছো? ওয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্ন হোম। বাংলা দেখার সাথে সাথে কোনো কনফিউশন ছাড়া কারেক্ট টেন্স মেনটেন করে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, সেন্টেন্স ট্রান্সলেট করা শিখতে হবে। এটা করতে পারবেন, এটা আমি করাবো আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে। আমি কথা দিচ্ছি আপনি পারবেন। কেন পারবেন না? কোথায় আটকাবেন? কোথাও না, পারবেন যদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে পারেন। যারা আমার পেইড কোর্সে আসছেন অলরেডি, যারা ভর্তি হয়েছেন নতুন, সম্পূর্ণ নতুন ব্যাচে, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, একদম নতুন ব্যাচের ক্লাস। যারা যুক্ত হবেন তারা বুঝতে পারবেন আপনি এই জায়গাটা থেকে কি পাচ্ছেন, কিভাবে ডেভেলপ করছেন প্রিমিয়াম কোর্সটাতে যারা আসবেন। সো এখানে কি বলছি দেখেন তাহলে, যে আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। তাহলে উই রিটার্ন ঢাকা, উই রিটার্ন টু দ্য ঢাকা বাই ট্রেন অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? এটা হচ্ছে ফিউচার টেন্স।
কোন টেন্স বলেন? আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? ইংলিশ কি হবে? উইল ইউ মিট? কি হবে? উইল ইউ মিট মি টুমোরো। এখানে উইথ হবে না, সাথে ইংরেজি আমরা জানি উইথ, কিন্তু এই জায়গাটাতে অর্থাৎ মিটের সাথে উইথ বসানো যায় না। এই জায়গাটাতে হচ্ছে এরকম হবে যে উইল ইউ মিট মি ইন ঢাকা টুমোরো? উইল ইউ মিট মি ইন ঢাকা টুমোরো? হ্যাঁ, অফকোর্স। তুমি কখন ফ্রি থাকবে আমাকে জানিও। লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। ওকে। আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? এখন কি বলছে দেখেন, যে তেমন জরুরি কোনো কাজ নেই, তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই, তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই। হ্যাঁ, there is no important task but I would like to go to shopping with you। এবার বলছে তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? উইল ইউ গো উইথ মি? বলছে হ্যাঁ যাবো, কিন্তু আমার তো আগামীকাল একটু বিমানবন্দরে যাওয়ার কথা। ইয়েস আই উইল গো, বাট আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আপনারা যাদের আপনারা একটা কথা মনে রাখবেন, ইংরেজি ভাষা ডেভেলপ করার জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদের গুরুত্বটা অনেক বেশি। আমার ফোর্থ ফ্রি রেকর্ডেড লাইভ ক্লাসে মডাল এবং সেমি মডাল ভার্বের উপর আমি বিস্তারিত আলোচনা করেছি। আবারও বলছি, ফোর্থ ফ্রি লাইভ ক্লাসে আপনারা প্রত্যেকে ওই ক্লাসটা দেখবেন। এই যে সেন্টেন্সটা না, আমার তো বিমানবন্দরে যাওয়ার কথা, সাপোজ টু এর ব্যবহার হয়। আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। মাই ব্রাদার উইল কাম টু দ্য কান্ট্রি ফ্রম আমেরিকা টুমোরো। ওকে, দেন নেক্সট ওয়ান। ওকে, যদি সময় পাও তাহলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই উইল ওয়েট ফর ইউ। আই উইল ওয়েট ফর ইউ। সো আমি যে কথাটা বলছি আপনাদেরকে, ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে প্র্যাকটিক্যাল ওয়েতে। দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, কারেক্ট টেন্স মেনটেন করে। কিন্তু টপিকটা কি বলেন তো? ওই পিকনিক দ্যাট আই এনজয়, ওই একটা টপিকের উপরে আমি কথা বলছি, সেটার উপরেই প্রেজেন্টেশন করালাম, সেটার উপরেই আপনাদেরকে কনভারসেশন প্র্যাকটিস করালাম। তাহলে কেউ কি এই জায়গাটা বুঝতে পারছেন? আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে আমরা কিভাবে প্র্যাকটিসটা করলাম? হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা এভাবে করলে আমরা ডেভেলপ করতে পারবো কিনা? কথা বোঝা যাচ্ছে? স্যার খুব ভালোভাবে পারবো, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন থাকবে। ওয়েট করেন, কোশ্চেনের আনসার দিচ্ছি। তাহলে দেখেন, এই যে টপিকটা, এখানে আমার টাইমিংটা কি ছিল? পাস্ট টেন্সের। আপনি যখন ভিন্ন ভিন্ন টপিকের উপর কথা বলবেন তখন টাইমের চেঞ্জ হয়। যেমন দেখেন, আমি আরেকটু আসি জাস্ট গিভ মি সাম টাইম হিয়ার। হিয়ার ইউ ক্যান সি, এখানে দেখেন একটা টপিক আছে। এই টপিকটা হচ্ছে হাউ টু কিপ ইন গুড হেলথ। একটা মিনিট একটু বোঝার চেষ্টা করেন, আমি এটা ডিটেলসে পড়াচ্ছি না, জাস্ট একটা মিনিট একটু বোঝার চেষ্টা করেন। হাউ টু কিপ ইন গুড হেলথ অর্থাৎ কিভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। আমি যদি আপনাকে এই টপিকের উপর কথা বলতে বলি যে কুড ইউ প্লিজ টেল মি হাউ টু কিপ ইন গুড হেলথ, হাউ ক্যান ইউ গিভ ইউর প্র্যাকটিক্যাল অ্যান্সার অন দিস টপিক? দেখেন, এই জায়গাটাতে আপনার অ্যান্সারটা আপনি বাংলায় বলার চেষ্টা করে দেখেন তো, যে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য আমাদের সুষম খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ফিক্সড একটা রুটিন মেনটেন করতে হবে, ফরমালিন মুক্ত খাবার খাওয়া উচিত। এই যে কথাগুলো বলছি, করতে হবে, খেতে হবে, খাওয়া উচিত, এই কথাগুলো কি কোনো পাস্ট টেন্স দিয়ে হয়? কোনো প্রেজেন্ট পারফেক্ট এইগুলো দিয়ে হয়? ফিউচার টেন্স দিয়ে হয়? না। এই কথাগুলোর জন্য আপনাকে হ্যাভ টু, আই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট, আই শুড ইট ফরমালিন ফ্রি ফুড। হ্যাঁ, I need to go to physical, or you can say that I need to go to gym for doing physical exercise, or you can also say that I must wash my hands to keep clean every day. Is it must wash? I should eat. I have to go. I have to eat. এই যে কথাগুলো বলছি, এগুলো কি দিয়ে হচ্ছে বলেন তো? ওই মডাল এবং সেমি মডাল। মনে রাখবেন, শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব ইংলিশে প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য মডাল সেমি মডালের ডিটেলস ব্যবহার করতে হয়। এবং এক একটা নতুন নতুন টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন, থিম
পাবেন, দেখবেন নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলো বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে, টাইমিং বুঝতে হবে, তাহলে কোনো মিস্টেক ছাড়া, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে দ্রুত কথা বলা যায়। তো এইগুলো নিয়ে আমি অন্য একদিন আপনাদের সঙ্গে ইন ডিটেলসে কথা বলবো, আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আর কয়েকটা প্র্যাকটিক্যাল বাংলা কনভারসেশন একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যেটা খুব দরকার আমাদের এই প্রাইমারি লেভেলে রিয়েল লাইফ জায়গাটা থেকে ডেভেলপ করার জন্য বা ইংলিশে কনফিডেন্ট নিয়ে আসার জন্য। আমরা বিষয়টা হচ্ছে সব থেকে বড় যে বিষয়টা, আমরা কনফিডেন্ট পাই না কথা বলতে গেলে। আমাদের অনেকেরই টেন্সের স্ট্রাকচার ভালো জানা থাকে, বাট কনফিডেন্ট পাই না। দেখেন এইখানে কয়েকটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে, এই কনভারসেশন গুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন অনেক ভালো একটা কনফিডেন্ট আপনি নিজের উপর নিয়ে আসতে পারবেন। কারণ কি? কারণ আপনার এটা মনে হবে আমি যেটাই বাংলায় ভাবছি আমি তো সেটাই ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারছি, তাহলে আমি অবশ্যই পারবো। এইটা আপনি পাবেন। ঠিক আছে, যেমন দেখেন দ্য কফি শপ এনকাউন্টার, কফি শপে দেখা, এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, এটা একটু আপনারা করেন তো। এ বলছে হে তুমি কি অর্ডার করছো, বি বলছে আমি একটা কোল্ড কফির জন্য অপেক্ষা করছি, তুমি কি এখানে প্রায়ই আসো। বলেন তো, তাহলে প্রথম বাক্যটা আমাদের ইংলিশে কি হবে? হে তুমি কি অর্ডার করছো, তাহলে এটা ইংলিশে কি হবে? একটু বলেন তো, আমরা জাস্ট এই প্র্যাকটিসটা একটু করে ফেলি অল্প সময়ের ভিতর। কি হবে এটা? তুমি কি অর্ডার করছো কি হবে? বলেন, আপনারা চেষ্টা করেন, যে কোনো একজন বলেন, আনমিউট করেন। পারবেন না? হোয়াট ডু ইউ অর্ডার? হোয়াট ডু ইউ অর্ডার না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছো, ও করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন কি হবে ইংলিশ, কে পারবেন? হোয়াট আর ইউ ডুইং অর্ডার? এটা হোয়াট আর ইউ ডুইং অর্ডার, আমি বলবো এই সময় তো দেওয়ার সময় নাই, আপনাকে ডিরেক্টলি কথা বলতে বলছি আমি। হোয়াট আর ইউ অর্ডারিং, বলেন তো আমি কি বললাম? হোয়াট আর ইউ, এই অর্ডার শব্দটাই তো একটা ভার্ব, অর্ডার করা, অর্ডার ওয়ার্ডটাই তো একটা ভার্ব। তাহলে আপনি খুব সিম্পলি বলতে পারেন হোয়াট আর ইউ অর্ডারিং। তাহলে বলেন তো, আমি একটা কোল্ড কফির জন্য অপেক্ষা করছি, তাহলে এটার ইংলিশ কি হবে? কে পারবেন? আমি একটা কোল্ড কফির জন্য অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং ফর আ কোল্ড কফি, তাহলে এটাও কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ওয়েটিং ফর আ কোল্ড কফি। এবার বলছে যে তুমি কি এখানে প্রায়ই আসো, এটার ইংলিশ কি হবে? হু ক্যান সে দ্যাট? তুমি তুমি কি এখানে প্রায়ই আসো? ইয়েস, এটা কিন্তু ডু ইউ কাম হিয়ার অফেন। দেখেন যারা পারেন না বোঝার চেষ্টা করেন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, ইনডিফিনিট টেন্স, এটা ডু দিয়ে কোশ্চেনটা করতে হবে। ডু ইউ কাম হিয়ার অফেন, বলছে হ্যাঁ আমি ওদের কফি খুব পছন্দ করি, তাহলে এটার ইংলিশ কি? আমি ওদের কফি খুব পছন্দ করি, এটার ইংলিশ কি? আই লাইক দেয়ার কফি ভেরি মাচ, আই লাইক দেয়ার কফি ভেরি মাচ। এইবার এই বাক্যটা ইংলিশে কি হবে বলেন তো? তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো, তুমি কি প্রজেক্টের নতুন আপডেট গুলো দেখেছো, বলেন তো এটা কি হবে? দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার ইংলিশটা হবে হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন দ্য নিউ আপডেটস অফ প্রজেক্ট, প্রজেক্টেড। হ্যাভ ইউ সিন দ্য নিউ আপডেটস অফ প্রজেক্ট, হ্যাঁ আমি ইতিমধ্যে সেগুলো রিভিউ করেছি, তাহলে ইংলিশ কি? ইয়েস আই হ্যাভ অলরেডি রিভিউড দিস, আই হ্যাভ অলরেডি রিভিউড দিস। আসলে আমি গতকাল এই নিয়ে তোমাকে একটা ইমেইল পাঠিয়েছিলাম, তাহলে এইটা আবার কিন্তু টেন্সের চেঞ্জ হয়ে গেল, এটা পাস্ট টেন্স। পাঠিয়েছিলাম, কিন্তু পাঠিয়েছি, দেখেছি, করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি গতকাল এটা তোমাকে পাঠিয়েছিলাম, তাহলে আই সেন্ট ইউ অ্যান ইমেইল, আই সেন্ট ইউ অ্যান ইমেইল। কি বলছে? আমি অ্যাবাউট দিস, এটা নিয়ে। আরেকবার পড়ি, আসলে অ্যাকচুয়ালি আমি গতকাল এই নিয়ে তোমাকে একটা ইমেইল পাঠিয়েছিলাম, তাহলে আই সেন্ট টু ইউ হবে, আই সেন্ট টু ইউ অ্যান ইমেইল অ্যাবাউট দিস, এটা নিয়ে, অ্যাবাউট ইট, এটা নিয়ে। ও আমি খেয়াল করিনি, ও আই ডিডন্ট নোটিস, ডিড নট নোটিস, প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ। আমি আজ রাতে আমার ইনবক্স চেক করব, এটা আমার ফিউচার ইনডিফিনিট। কি হবে? আই উইল চেক মাই ইনবক্স টুনাইট, আই উইল চেক মাই ইনবক্স টুনাইট, আই উইল চেক মাই ইনবক্স টুনাইট। তাহলে একটা কনভারসেশনের ভিতর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে,
পাস্ট সিম্পল টেন্স আছে, ফিউচার সিম্পল টেন্স আছে। এই যে মিক্সড টেন্স ব্যবহার করে কনভারসেশন, এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল ডেভেলপ প্র্যাকটিক্যাল স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ কনভারসেশন। এগুলো আমি করিয়ে থাকি। আপনি কেন ল্যাঙ্গুয়েজটা পারবেন না? একবার ভাবেন, অবশ্যই আপনি পারবেন। আপনাকে কাজ করতে হবে। দেখেন, বলছেন দারুণ গন্ধ বেরিয়েছে, হ্যাঁ, স্মেলস সাউন্ডস গ্রেট, ইউ ক্যান সে দ্যাট। তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং? আমি চিকেন কারি রান্না করছি। আই অ্যাম কুকিং চিকেন কারি। তুমি কি হাত ধুয়েছো? হ্যাভ ইউ ওয়াশ ইউর হ্যান্ডস? হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আমি এইমাত্র হাত ধুয়েছি। ইয়েস, আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস জাস্ট নাও। তুমি কি আজ মশলাগুলো কিনেছিলে? কিনেছিলে, পাস্ট টেন্স। ডিড ইউ বাই দ্য স্পাইসিস টুডে? না, আমি ওগুলো দুই দিন আগে কিনেছিলাম। নো, আই বট দিস 2 days এগো। আই বট দিস 2 days এগো। তুমি কি রাতের খাবারের সাথে কিছুটা সালাদ চাও? ডু ইউ ওয়ান্ট সাম সালাদ উইথ ডিনার? ইয়েস, প্লিজ সার্ভ মি। হ্যাঁ, দাও। আমি এখনই সালাদের জন্য শসাগুলো কেটে দিচ্ছি বা কেটে নিব। সো আই অ্যাম, আই অ্যাম, এখানে দেখেন, কথা বোঝার চেষ্টা করেন। চপ, so I am chopping cucumber for salad right now, যদি কন্টিনিউয়াস টেন্সে বলেন। আর যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে বলেন, I will chop, চপ কাটা, I will chop some cucumbers. ওকে, সো এইভাবে আপনারা এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো সলভ করবেন। এটা করতে হবে, এটা আমি আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে করিয়ে থাকি। সো এই প্র্যাকটিসটা, আর আমি এটার পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব। আর আমি অনুরোধ করছি, এখনো পর্যন্ত যদি কেউ পেইড কোর্সে আসতে চান, আমার 17 তারিখ থেকে, আজকে 14 তারিখ, একদম নতুন স্পোকেন ইংলিশের ক্লাস শুরু হবে। যদি কেউ মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, মেন্টরের অধীনে থেকে ধাপে ধাপে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, আপনি যে বয়সেরই হন না কেন, যে প্রফেশনেরই হন না কেন, আমার এই ক্লাসগুলো একদম প্র্যাকটিক্যাল ক্লাস। আমি অলওয়েজ রিয়েল লাইফের সাথে কানেক্ট করে ইংরেজি শেখানোটা শুরু করি বা শেখাই। তো বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন, রিডিং, রাইটিং সবকিছুই কভার করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আমার পেইড কোর্স অলরেডি রানিং, 2টা ক্লাস হয়ে গেছে। বেসিক গ্রামারের একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আর একটা প্রোনাউন্সিয়েশনের উপর। আগামীকাল রাত 9টায় সম্পূর্ণ নতুন ব্যাচের থার্ড পেইড ক্লাস আছে। যদি কেউ মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, বা এই স্যার পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনারা আসতে পারেন, ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, প্রফেশনাল ওয়েতে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আমি সফলতার সাথে 84টা ব্যাচ পরিচালনা করে আসছি, 85তম ব্যাচ। যদি বেসিক গ্রামার থেকে শিখতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতর টাকা পেইড করে রাত 9টার ক্লাসে জয়েন করে যাবেন, আগামীকাল থেকেই ক্লাস শুরু করতে পারবেন। আর যদি স্পোকেন ইংলিশ থেকে শুরু করতে চান, তাহলে 17 তারিখ পর্যন্ত সময় আছে। এর ভিতরে আপনি ভর্তি কনফার্ম করে 17 তারিখ থেকে স্পোকেনের ক্লাসগুলো শুরু হবে একদম নতুন ব্যাচে, সেখানে আপনি ক্লাস করতে পারবেন। আর টোটাল কোর্স ফি 2000 টাকা। আমি আবারও বলছি, আমার কোর্সের টোটাল কোর্স ফি 2000 টাকা। সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে পেইড কোর্স আমি অ্যাড করে নিব, আপনারা শুরু করতে পারবেন। আর এই ফ্রি ক্লাস রাত 10টায় আমি নিচ্ছি, এটা 17 তারিখ পর্যন্ত এইভাবে রেগুলার হইতে হয়তো নিব। আমি এর আগে অনেক ক্লাস নিয়েছি, যারা প্রিভিয়াস ক্লাস করেননি তারা দেখে নিবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, রাত 9টা থেকে 10টা। আর 3 মাসের কোর্স, একদম নতুন ব্যাচ আছে এখন। আপনারা এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান হতে পারবেন। 3 মাসের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যদি না পারেন, এর থেকে বেশি সময় লাগে, কোনো ক্লাস যদি মিস করেন, গ্যাপ যায় কোর্সে, তখন আপনি নতুন যে কোনো ব্যাচে পড়ার সুযোগ পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন, আপনি থাকতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। প্রত্যেকটা নতুন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই রাতেই ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ক্লাস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ার করে নিব। ক্লাস শেষে আপনাদের রেকর্ড এবং পিডিএফ ফাইল দিব। কেউ যদি কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে আবার দেখে নেওয়ার সুযোগ থাকবে, এবং এগুলো লাইফ টাইম আপনার কাছে রাখতে পারবেন। যারা একদমই দুর্বল আছেন, একদম বেসিক থেকেই শুরু হবে ক্লাস, আগামীকাল থেকে আপনারা যদি শুরু করতে পারেন। আর 70টা ক্লাস এখানে থাকবে, হিউজ ক্লাস, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আমার আন্ডারে থেকে। আমরা পারি না,
আমরা অনেকে কোর্স করি, কোর্স কমপ্লিট করি, কিন্তু যদি রিয়েল লাইফ প্র্যাকটিসটা না হয় আপনি কিভাবে পারবেন? সেই এনভায়রনমেন্টটা অনলাইনে এখানে আমি আপনাদেরকে দিব, রিয়েল লাইফ প্র্যাকটিস। এবং সেখানে প্র্যাকটিস গ্রুপে, কনভারসেশন প্র্যাকটিস গ্রুপে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে। তো দেখেন, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। আমার কোর্সের প্ল্যানটা কি? বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজি ভিত্তিটা মজবুত হয়, প্র্যাকটিক্যাল একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইবা ফেস করতে পারেন, আপনার রাইটিংটা যাতে ভালো হয়, অর্থাৎ একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, ব্লগ, একটা গিগ আপনি ভালোভাবে তৈরি করতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, অর্থাৎ আপনি বাংলায় যে কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি যাতে ইংলিশে বলতে পারেন, তার জন্য যা কিছু লাগে এই স্পোকেনের সিরিজটা থেকে আপনি পাবেন। এখন বেসিক গ্রামারের ক্লাসগুলো শুরু হয়েছে। 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। আর 50 থেকে 70 নাম্বার লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। বাট আমি শুরু থেকেই, মানে যখন এই যে স্পোকেনের ক্লাসগুলো নিব, তখনও কিন্তু আমি স্পিকিং ক্লাস, কনভারসেশন প্র্যাকটিস করাতে থাকি। তাহলে এইভাবে যদি করাই, আপনি কেন পারবেন না? আপনি নিজেকে প্রশ্ন করেন। বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। আর ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই কোর্সটা আমি সেভাবেই ডিজাইন করেছি। এই ক্লাসে আপনি যেখানেই থাকেন না কেন, ক্লাস টাইমে একটু যদি লাইভ ক্লাসে জয়েন করতে পারেন টাইমলি, ক্লাসে বসে আমি আপনাকে প্র্যাকটিস করাবো। আপনার বাসায় বাড়তি কোনো পরিশ্রমের দরকার নেই। 2000 টাকা কোর্স ফি যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে সবকিছু ফুল অ্যাক্সেস পাবেন, কোনো ঝামেলা থাকবে না। বাট এই সুযোগটাও আমি রাখি, যদি কেউ একসাথে 2000 টাকা না দিতে পারেন, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1000 টাকা 1 মাসের ভিতর কমপ্লিট করতে হবে আপনাকে। টোটাল কোর্স ফি 2000 টাকা, এর বাইরে কোনো টাকা দিতে হবে না। যদি আপনার এই 2000 টাকা কমপ্লিট থাকে, আপনি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে সারা জীবনের জন্য মেম্বারশিপ পাবেন, লাইফ টাইম। এবং যে কোনো নতুন ব্যাচে আপনি যদি একটা কোর্স কমপ্লিট করতে না পারেন, আপনি থাকতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। আর এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কথা বলবেন। 01997356957, 09386899196। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ফোনপে বা গুগল পে এর মাধ্যমে ক্লাস করতে, টাকা পেইড করে ক্লাস করতে পারবেন আপনারা। আর যারা করতে চান দ্রুত জানাবেন, আগামীকাল থেকে করলে বেসিক গ্রামার থেকে করতে পারবেন। আর যদি স্পোকেনের ক্লাস থেকে শুরু করতে চান, তাহলে 17 তারিখ পর্যন্ত সময় থাকবে। 17 তারিখ থেকে স্পোকেনের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, একদম শুরু থেকে। তো আপনারা যারা ভর্তি হতে চান হয়ে যাবেন। আর আগামীকালও আমি চেষ্টা করব আপনাদের 10th ফ্রি লাইভ ক্লাসটা নেওয়ার, একদম প্রফেশনাল ওয়েতে, ফর্মাল প্রসেসের মাধ্যমে আপনারা এখানে ডেভেলপ করতে পারবেন। আমি এতটুকু বলতে পারি, পারলে আমার প্রিভিয়াস ফ্রি ক্লাসগুলো দেখে আসবেন, কিভাবে শেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে। আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমার লেখা যে বইটা আছে, এই বইটা আপনারা যদি কেউ পারচেস করতে চান, অর্ডার করতে চান, এই আজকে যা যা পড়ালাম, যে কনভারসেশন দেখালাম, যে স্পিকিং গুলো দেখালাম, এগুলো সবই কিন্তু আমার লেখা এই বইটার ভিতরে আছে। সো আপনারা এটা অর্ডার করতে পারেন। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা, টোটাল 590 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমার ওয়েবসাইট থেকে, অথবা আমার নাম্বারে নাম ঠিকানা নাম্বার দিলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। অনেক বড় বড় টিচারের বই আপনাদের হয়তো আছে বা কিনছেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, বাট এই একটা বই আপনি নিয়ে দেখতে পারেন। যদি আপনার লাইফের জন্য বেটার কিছু না হন, তখন আপনি বলবেন। কারণ অনেকে বলেন আপনার বইতে কি আছে, এই যা যা পড়াচ্ছি, যা যা শেখাচ্ছি, এই সবকিছু আমার এই বইটা থেকে। এই বইয়ের ভিতরে এর সবকিছু ইন ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে? বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, এটা ফুল কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। ভোকাবুলারির জন্য অনেক কিছু এখানে দেওয়া আছে। সো গল্পে গল্পে ভোকাবুলারি শেখার জন্য যা কিছু লাগে সেগুলো দেওয়া আছে। স্পোকেনের সবকিছু আছে, আপনারা অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আর এই বই নিয়ে আমি একটা ভিডিও ডিটেলসে দিয়েছিলাম, যে বইয়ের ভিতরে কি আছে, গ্রুপে দেওয়া আছে, পারলে দেখে নিয়ে বুঝতে পারবেন যে কি পাবেন আপনি এখান থেকে। তো এটা যারা নিতে চান নিতে পারবেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হবেন, আগামীকালকে ভিতর হওয়ার চেষ্টা করবেন, প্রথম থেকে ক্লাস করতে পারবেন। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আর যদি কোনো কোশ্চেন আপনাদের